এলাকায় 1991 সাল থেকে আমি কাজ করা শুরু করেছি। আমি ছাত্র রাজনীতির শেষ পর্যায়ে গিয়ে যখন আমি সংসদ সদস্য হিসাবে প্রার্থী হবার মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়েছি, তখন থেকে আমি আমার এলাকার সাথে কানেকশন বাড়াইছি। ওই কানেকশনে আমাকে এই এলাকার তৎকালীন সময় সাংগঠনিক অবস্থা তত শক্তিশালী ছিল না। আস্তে আস্তে এখানকার সাংগঠনিক কাঠামোকে গড়ে তোলার জন্য আমি সংগ্রাম দেওয়া শুরু করছি। প্রথম আমি 1996 সালে প্রথম জাতীয় সংসদ সদস্য হই এবং ওই সময় পর থেকে অদ্যাবধি পর্যন্ত এলাকার বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমাদের এই আসনটা রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক বড় এবং এখানে উপকূলীয় অঞ্চল আমার 5-6টা ইউনিয়ন আছে। এরপরে আমাদের লক্ষ্মীপুর এবং রায়পুর 2টা উপজেলা, একটা আংশিক 9টা ইউনিয়ন, আর ওটা হলো পূর্ণাঙ্গ উপজেলা এবং একটা পৌরসভা রায়পুর। এখানে যে বিষয় সেটা হচ্ছে, আমরা যখন 91 সালে ক্ষমতা আসার পর তখন আমরা কিন্তু আমি এলাকার সংসদ সদস্য ছিলাম না, তখন সংসদ সদস্য ছিলেন প্রেসিডেন্ট মাহমুদুল্লাহ সাহেব। তো উনি বয়স বৃদ্ধজনিত কারণে সিস্টেমেটিক্যালি এলাকার উন্নয়ন করে ধরনের জিনিস ওনার কিছু আমরা দৃষ্টিগোচর দেখিনি বা উনি ইনিশিয়েটিভ করছে যে জনগণ যদি উদ্যোগ নিয়ে করছে সেটা হয়েছে। ওনার ব্যক্তিগত কোনো প্ল্যান ছিল না। আমি ব্যক্তিগতভাবে আমাদের গ্রামীণ অবকাঠামো, পুল, ব্রিজ, কালভার্ট, স্কুল, মাদ্রাসা এবং আমাদের মেঘনা নদী, একটা টাইমে আমার নির্বাচনী বিশাল এলাকা, এখানে যে সমস্ত সমস্যাগুলো আছে উপকূলীয় অববাহিক হিসাবে এত অর্থ এক বছরে দেওয়া সম্ভব না। আমি একটা বছরব্যাপী পরিকল্পনা করছি তৎকালীন সময়। যেহেতু 2001 সালে বেগম খালেদা জিয়া আমার নেত্রী এখান থেকে নির্বাচন করেছেন, উনি বাংলাদেশের সর্বহাইস্ট পোস্টে নির্বাচিত হয়েছেন। আমি ওই সুবাদে পরবর্তী সময় আমাকে দায়িত্ব দেওয়ার পর আমি নির্বাচন করার পর এখানে বেগম খালেদা জিয়ার নির্বাচনী এলাকা হিসেবে, প্রাইম মিনিস্টারের নির্বাচনী এলাকা হিসেবে আমি এলাকায় বাংলাদেশের সেকেন্ড হাইস্ট টাকা বরাদ্দ আনি। আমি ব্যাপক উন্নয়ন সাধন করি রাস্তার, বিশেষ করে গ্রামীণ অবকাঠামো, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা। তখন পল্লী বিদ্যুতের খুব চাহিদা ছিল, পল্লী বিদ্যুতায়ন, এবং বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ রাস্তা আমি নির্মাণ করি, সেটা হচ্ছে কচুয়া, হাজীগঞ্জ, রামগঞ্জ, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল আঞ্চলিক মহাসড়ক। এটাকে অনুমোদন করা না হয় আঞ্চলিক মহাসড়ক হিসাবে একমাত্র বেগম খালেদা জিয়া এলাকাতে নির্বাচন করছেন বিদায়, তাহলে ওইটা। এবং সাথে সাথে এখানে আমরা প্রথম, এটা ছিল 167 কোটি টাকার প্রজেক্ট, 237 কোটি টাকার প্রজেক্ট, কিন্তু আমি প্রথম অবস্থায় এখানে 47 কোটি টাকা বরাদ্দ আনি। রাজনৈতিক যে সংগঠনগুলো রয়েছে তাদের ধর্মীয় মানুষের যে মুসলমানদের ধর্মীয় অনুভূতি নিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে, এতে করে কি আপনাদের আসলে ভোট ব্যাংকের উপর কোনো আঘাত পড়বে বলে আপনারা মনে করেন কিনা? হ্যাঁ, আমাদের এই অঞ্চলের মানুষ ধর্মপ্রাণ মুসলমান। আমরা এই কারণে হয়তোবা মানুষ, আমার সাথে যিনি এখানে ক্যামেরাম্যান আছেন, ওনার ইউনিয়নে, ওনার বাড়ির আশেপাশে বছরে 5-6টা মসজিদ আছে, মাদ্রাসা আছে, ওনার একটা আছে, ওনারা প্রতি বছর এখানে ওয়াজ মাহফিলের ব্যবস্থা করে। আমাদের মানুষ এগুলো আবার শুনে, এলাকার লোকজন শুনে, হুজুরেরা কি বলে টলে। আমাদের এই অঞ্চলের লোকজন ধর্মের প্রতি, কোরআন হাদিসের প্রতি তাদের একটা দুর্বলতা আছে। তবে ধর্মীয় মনোভাব নিয়ে রাজনীতি করা হলো এক কথা, আর হলো ধর্মকে ব্যবহার করে ব্ল্যাকমেইল করে রাজনীতি করলে আরেক কথা। রাজনীতির সাথে কোরআন হাদিসের সম্পর্ক নেই। এখন আপনি যদি বলেন যে যেটা কোরআন হাদিসে নাই, সেটা আপনি যদি ধর্মের জয় দিয়ে যদি মানুষকে ব্যবহার করতে চান, সেটা তো মানুষ কখনো, জনগণ সেটাকে মেনে নেবে না। যখন সে তার বুঝবে যে তাকে আপনি ভুল বুঝাইছেন, ভুল একটা সিদ্ধান্ত, যেটা কোরআন হাদিসে লেখা নাই। যেমন কি আমাদের এখানে কে বা কারা কি আপনার বেহেশতে যাওয়ার টিকিট নিয়েছে, মানুষকে বেহেশতে নেওয়ার আশ্বাস দিছে, কোনো এক মার্কা আপনি দিলে পারলাম মার্কা নাকি ভোট দিলে মানুষ বেহেশতে যাবে, এটা আল্লাহ রসুলের মার্কা। তো এটাই তো ধরেন আপনার টোটালি একটা এমন দিনে মানুষকে একটা ধোকা দেওয়া। কোরআন হাদিস ব্যবহার করে মানুষকে, সাধারণ জনগণ, সাধারণ মা বোন গ্রামের, এদেরকে একটা ধোকা দেওয়ার চিন্তা ভাবনা করছে। আপনি নিজেও জানেন এটা এখন আমরা কাটিয়ে উঠছি, যে কজন ধোকা খাইছে, ধরা খাইছে,
এটা আমরা কাটিয়ে উঠছি, মানুষ বুঝতে পারছে এবং ইতিমধ্যেই তাদের বিভিন্ন প্রচার কর্মকাণ্ডে তাদের অনেক ঘটনায় আপনাদের মাধ্যমে পত্রপত্রিকায় বলুন, আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে ফুটে উঠছে। এখন তাদের সেই চেহারা আসতে অন্যদিকে রূপ নিয়েছে, ভোট কাটছে। আপনি দেখেন আমার নির্বাচনী এলাকায় ওই ছেলেটা বাড়ি সেই টুমচর 4 নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা, সেই জামাত ইসলামের ওয়ার্ডের সাধারণ সম্পাদক। ওই দিন আমি কিন্তু যাবো টুমচর এবং শাকচরে আমার গণসংযোগটা ছিল। সেই দিনই দেখলাম যে সেই লোকটাই আপনার এখানে নতুন করে সিল চপ্পর বানাচ্ছে, ব্যালট পেপার তৈরি করতেছে। এটা তো হইলো রাজনীতির জন্য একটা অশনি সংকেত। শত শহীদের রক্তের বিনিময়ে দীর্ঘদিন আমরা 17-18 বছর আন্দোলন সংগ্রাম করে একটা পর্যায়ে এসেছি, একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের আমরা ব্যবস্থা করি। আপনি যদি করবেন লেভেল প্লেইং তো আমরা তত্ত্বাবধায়ক সরকার হয়েছি, আমরা তাদের মাধ্যমে নির্বাচন করবো, এটাই তো দাবি। সেই পর্যায়ে তো আমরা কাজ করতেছি, নির্বাচন যাতে করি নিরপেক্ষভাবে হয়। আমরা আমাদের দল থেকে সর্বাত্মকভাবে তত্ত্বাবধায়ক সরকারকে আমরা সহযোগিতা করব এবং সেইভাবে আমরা করছি। কিন্তু এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য ইতিমধ্যে অনেক পরিকল্পনা করা হয়েছে এবং তারা জিতার জন্য যা যা করার তাই করতেছে। এখন দেখেন এই যে অবস্থা, তারা অবৈধভাবে বোরকা কিনছে প্রত্যেকটা কেন্দ্রের জন্য 500-1000। আমি প্রথমত বুঝি নেই বোরকা কেনার রহস্যটা কি। এখন তো বোঝানো যে তারা প্রত্যেকটা কেন্দ্রে ঢাল ভোট দেওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। এবং আমার কাছে এটাও আছে যে তারা এই সমস্ত লক্ষ্মীপুর যে সমস্ত এলাকায় বা আমার নির্বাচনী এলাকায় আশেপাশের ফরিদগঞ্জ, আপনার সাপোজ ধরেন ওইদিকে আছে এই হাইমচর, এটা হলো লক্ষ্মীপুর আর চাঁদপুরের একটা অংশ, সদরের অংশ, বিভিন্ন জায়গার থেকে তাদের কাছাকাছি এলাকায় সন্ত্রাসীদেরকে এনে হাঙ্গা মারতে পারার একটা পরিকল্পনা তারা নাকি করছে, বিভিন্ন বাইরে আমরা শুনতে পাচ্ছি। তো সেটা আমি প্রশাসনের আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, কোনো বহিরাগত যাতে করে আমাদের নির্বাচন চলাকালীন সময় আমাদের এলাকায় না থাকে। মানে এই ভোটগুলো কোনো কারচুপি হওয়ার সম্ভাবনা আপনারা আশা করেন? অবশ্যই এগুলোকে আমরা কারচুপি অবশ্যই সম্ভব, এগুলো নিয়ে তারা আমরা ওয়ার্ক করতেছি যাতে করে কেউ এই সমস্ত ভোট দিতে না পারে। আমরা প্রত্যেকটা কেন্দ্রে নিয়ে যাদের আছে তাদের আইডেন্টিফাই করে আমাদের যারা পুলিং এজেন্ট থাকবে তাদের কাছে আমরা দিয়ে দিই, সেভাবে আমরা কাজ করতেছি। আচ্ছা, এটা সাধারণ ভোটারদের একটা অভিযোগ যে আসলে জয়ের পরে প্রার্থীদেরকে পরে পাওয়া যায় না, সেটা হলো অন্য ব্যাপার, আমাদেরকে পায় না আমার এই অঞ্চলে কেউ বলতে পারে। আপনি সর্বশেষ আমাদের উদ্দেশ্যে আমাদের এই অঞ্চলের লোকজন সবসময় আমার সাথে, তাদের সাথে মধুর সম্পর্ক কি আমার তো এখানে আমি যখন লক্ষ্মীপুর থেকে আমি জেলা বিএনপি সভাপতি ছিলাম আন্দোলন সংগ্রাম, এখানে আমাদের স্থানীয় সাংবাদিক আছে, এমন কোনো প্রোগ্রাম ছিল না যে আমি না করছি, এমন কোনো আন্দোলন সংগ্রাম ছিল না আমি না উপস্থিত ছিলাম। কিন্তু আমার নির্বাচনে আমার বাড়িটা হলো একদম ফ্রি থাকে, আমার বাড়ির আমার দরজা, আমার রুমে কখনো দরজা আটকাইতে পারি না। এর যেহেতু আমার ওয়াইফ কম থাকে, যখন যে ঢুকে বাইরে আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, পুরুষ বলেন, সকাল বেলা থেকে যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ এই অবাধ উপরে নিচে সব জায়গায় রুমের ভিতরে চিটে শুয়ে গল্প করতেছে। কে কার কথা, নিজে ঘুমাইতে পারি না, নিজে রুমের খাটের চতুর্দিকে লোকজন বসে আছে, রুমের সোফা সেটে বসে আছে। ভোটারদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি ভোটারদেরকে বলবেন যে অতীতের আমাদের কর্মের উন্নয়নের এই এলাকায় একটা সন্ত্রাস কবলিত জনপদ ছিল, সেটাকে আমি শান্তির জনপদে রূপান্তরিত করেছি, ব্যাপক উন্নয়ন সাধন করেছি। এলাকার থেকে ড্রাগস মাদককে আমরা সেদিন জিরো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। সব কিছু বিচার বিশ্লেষণ করে আমার নেতা কর্মীদের বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে অবদানের কারণে সকল মামলা মোকদ্দমা সব কিছুতে আমাদের এই অঞ্চলের মানুষের পাশে দাঁড়িয়েছে। বন্যা এবং করোনার সময় আমরা মানুষের সাথে তখন আমরা বিরোধী দল যতটুকু শক্তি সামর্থ্য আছে সর্বাত্মকভাবে আমরা এই এলাকার জনগণের পাশে দাঁড়িয়েছি। মোট কথা আন্দোলন সংগ্রাম, সুখে দুঃখে, বিপদে আপদে সবসময় জনগণের পাশে ছিলাম, ভবিষ্যতে থাকবো এবং ভবিষ্যতে জনগণের এই এলাকায় অনেক অসমাপ্ত কাজ আছে, যে কাজগুলো আমরা করছি সেটাও প্রায় ধ্বংস হওয়ার পথে। আমাকে যদি সুযোগ দেওয়া হয়, আমি অতীতের মতো আমাদের এই নির্বাচনী এলাকার অসমাপ্ত কাজগুলোর সমাপ্ত করবো ইনশাআল্লাহ, এটাই আমার প্রতিশ্রুতি।